প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের আগে পরিস্থিতি একটু চিন্তা করুন যে সেখানে 91 লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য কি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে কাজ করবে এটি? আমার এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দেশান্তরী 1947 সালের দেশ বিভাগের কথা মনে পড়ছে, যেখানে আনুমানিক প্রায় 1,45,00,000 মানুষ তাদের ভিটামাটি ছেড়ে সীমান্তে অতিক্রম করেছিল, এপার থেকে ওপার, ওপার থেকে এপার। ভারতের তৎকালীন সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 72 লক্ষ হিন্দু ও শিখ পাকিস্তান থেকে ভারতে যান এবং প্রায় 73 লক্ষ মুসলিম ভারত থেকে পাকিস্তানে পাড়ি জমান। অর্থাৎ পাকিস্তান বলতে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সব মিলিয়ে। এবং এই যে দেশভাগের সময় যে হানাহানি সহিংসতার ঘটনা ঘটেছিল, প্রাণহানির সঠিক সংখ্যা ঐতিহাসিক এক এক রকম তথ্য দেন, তবে ধারণা করা হয় এই দেশভাগের কয়েক বছরে 2 থেকে 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। আজকে কেন মনে পড়ছে? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পূর্ব সময়ে শুধুমাত্র অনুপ্রবেশ ইস্যু। কোন অনুপ্রবেশ? বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে ভোটার তালিকায় একটা ব্যাপক সংশোধন করা হয়েছিল। আপনাদের মনে আছে SIR এর কথা? বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরা কারা? এদেরকে ওই যে আমি শুরুতেই বললাম যে অনুপ্রবেশকারী ইস্যুতে বিষয়টাকে কিন্তু খুব হালকা করে দেখার কোনো কারণ নেই। এটি শুধু ভোট অলরেডি হয়ে গেছে, বিজেপি সরকার গঠন করেছে, এটি ভোটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি একটি অভাবনীয় তোলপাড়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় প্রায় 90 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার হারানো কি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে বাংলাদেশের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি? আপনারা ইতিমধ্যেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি পেয়েছেন যে ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করবে। অর্থাৎ অবৈধভাবে যারা সেখানে বসবাস করছে তাদের ভারত ছাড়তেই হবে। পশ্চিমবঙ্গের মোট ভোটারের 12% অর্থাৎ 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এটি একটি বিরল এবং বিতর্কিত ঘটনা। নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতারা এই উদ্যোগকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তের একটি অংশ হিসেবে প্রচার করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের দাবি এটি ছিল পরিকল্পিতভাবে ভোটাধিকার হরণের একটি কৌশল। নির্বাচনের ফলাফলে এর প্রভাব ছিল স্পষ্ট। তথ্য বলছে মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে ভোটার বাদ পড়ার হার ছিল অস্বাভাবিক। বিশেষ করে মুর্শিদাবাদে 4.5 লাখের বেশি নাম বাদ গেছে। এছাড়া উত্তর 24 পরগনা এবং মালদাতেও এই চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। প্রশ্ন উঠছে যে এই বিতর্কের শেষ কোথায়? বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা যে ধরনের রেটরিক বা রাজনৈতিক বয়ান তৈরি করেছিলেন তা যদি ক্ষমতায় আসার পরও বজায় থাকে তবে তা বাংলাদেশের জন্য গভীর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যম বণিক বার্তা কয়েকদিন আগে একটি স্টোরি করেছে। সেই স্টোরিতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর স্পষ্টভাবে বলেছেন, ফজলে এলাহি আকবর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
পশ্চিমবঙ্গে এখন বিজেপির নিয়ন্ত্রণে, বাংলাদেশের দীর্ঘ সীমান্তের বড় অংশ এখন তাদের অধীনে। তাদের বক্তব্যে বারবার পুশিন বা অবৈধ বাংলাদেশি শব্দগুলো উঠে আসে, ফলে বাংলাদেশকে এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে। যদিও ভারত দাবি করছে তারা সুসম্পর্ক চায়, কিন্তু 91 লাখের মতো বিশাল সংখ্যার ভোটার বাদ পড়া কোনো সাধারণ ঘটনা নয়। অনেকের মতে এটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এনআরসি বা নাগরিকত্ব তালিকার অভিজ্ঞতার কথা আমাদের সবার মনে আছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার যদি আসামের মতো এনআরসি প্রক্রিয়া শুরু করে তবে এই পরিস্থিতি জটিল হবে। বর্তমানে বাদ পড়া ভোটারদের আপিল করার সুযোগ রয়েছে এবং অনেকে ভোটাধিকার ফিরেও পাচ্ছেন। তবে কঠোর নাগরিক যাচাইয়ের উদ্যোগ নিলে পশ্চিমবঙ্গে সামাজিক ও রাজনৈতিক সংঘাত অনিবার্য হতে পারে, যার আঁচ এসে লাগবে বাংলাদেশেও। আপিল করে ভোটাধিকার ফেরত পাচ্ছেন, সংখ্যাটা খেয়াল করুন, 91 লক্ষ। হয়তো 10 লক্ষ ফেরত পাবেন, 15 লক্ষ ফেরত পাবেন, 20 লক্ষ ফেরত পাবেন, কিন্তু তাও তো 70 লক্ষ 71 লক্ষ বাকি থাকে। এই 70-71 লক্ষ কোথায় যাবে? তারা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে তারা কি পুশব্যাকের শিকার হবেন? হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেছেন যে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবারও 41% ভোট পেয়েছে, আবার বিজেপি পেয়েছে 46%। অর্থাৎ জনমত এখনো বিভক্ত। এমন পরিস্থিতিতে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া বিজেপির জন্য খুব একটা সহজ হবে না। এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রচারণায় বাংলাদেশ এবং অনুপ্রবেশ ইস্যুকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবার মুখেই শোনা গেছে অনুপ্রবেশকারী তাড়ানোর হুঁশিয়ারি। এমনকি অমিত শাহর বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার মতো কড়া মন্তব্য রাজনৈতিক মঞ্চ কাঁপিয়েছে। এই যে একটি ধারণা তৈরি হলো যে পশ্চিমবঙ্গ জুড়ে লাখ লাখ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে, এটি জনমনে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। এই রাজনৈতিক বয়ান যদি বাস্তবে রূপ নিতে শুরু করে তবে সীমান্তে প্রবল চাপ তৈরি হবে। ক্ষুদ্র পরিসরে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে দেওয়ার ঘটনা ঘটতে পারে, যা দুই দেশের সীমান্ত স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এর প্রভাব কি কেবল সীমান্তেই সীমাবদ্ধ? মোটেও না। বাংলাদেশেও এর প্রতিক্রিয়া হতে পারে তীব্র। এদেশে কট্টর জাতীয়তাবাদী ও ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলো ভারতের এই পদক্ষেপকে ইস্যু করে সক্রিয় হয়ে উঠতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মেরুকরণ তৈরি করবে। বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে কি ভাবছে? সম্প্রতি ভারতের আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দোহাই দিয়ে বাংলাদেশের ওপর কোনো বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে ঢাকা তা মেনে নেবে না। সবশেষ বলা যায় যে পশ্চিমবঙ্গের 91 লাখ ভোটার বাদ পড়ার ঘটনাটি স্রেফ একটি টেকনিক্যাল ভুল বা সাধারণ সংশোধন নয়। এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। যদি এই অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হয় বা বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়, তবে তা দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হবে এক ভয়াবহ অশনি সংকেত। বাংলাদেশকে এখন কূটনৈতিকভাবে অত্যন্ত চৌকস হতে হবে এবং সীমান্তে নজরদারি বাড়িয়ে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা চাই সুসম্পর্ক, কিন্তু তা যেন কোনোভাবে আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত না করে। বাংলাদেশ ইতিমধ্যে সীমান্ত সতর্কতা জারি করেছে, কিন্তু সীমান্ত সতর্কতা শুধু জারি করলেই হবে না, কারণ সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে চটিয়ে বা ভারতের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কাজ হবে না। এটি সমাধান করতে হবে কূটনৈতিকভাবে। সংখ্যাটা কিন্তু কম নয়, 91 লক্ষ অনুপ্রবেশ ইস্যুতে তারা এসআইআর এর মাধ্যমে
ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এটি কিন্তু ভাববার বিষয়। আমি বললাম যে ভোটাধিকার ফিরে পেল, সেটা কত হতে পারে, কিন্তু বাকি তাও তো বিশাল একটা অংশ। এই জন্যই বললাম যে আমার দেশ বিভাগের কথা মনে পড়ে যায়। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ দেশান্তরী, এত বড় দেশান্তরী পৃথিবীতে আর কখনো হয়নি। প্রায় 1.5 কোটি মানুষ এপার থেকে ওপার, ওপার থেকে এপার এসছে। আবার কি সেই পরিস্থিতি তৈরি হবে কিনা, এটি কিন্তু ভাববার বিষয়। বিষয়টিকে হালকা করে দেখবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি কূটনৈতিকভাবে এটা ফেস করতে ব্যর্থ হয়, কিংবা বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে, তাহলে পরিণাম বাংলাদেশের ভালো হবে না। কয়েকদিন আগে আপনার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা আপনাদের মনে আছে, যে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকুক, ভালো যাতে না হয়, তাহলে তাদের পুশব্যাক করা সহজ হয়। সেই কথা ধরে বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ রাখে, তাহলে কিন্তু আমাদের এমনি আমরা রোহিঙ্গা চাপে চিরে চ্যাপ্টা হয়ে আছি। এদিকে যদি ভারত থেকে পুশব্যাক হয় সমানে, বেশি না, এখানে 70 লক্ষ 50 লক্ষ না, 10-20 লাখ পুশব্যাক হলে বাংলাদেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকার এমন কোনো কাজ করবে না, এবং ভারত সরকারের কাছেও প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের জন্য এমন কোনো চাপের কাজ করবে না যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখার বিষয় সামনে কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।